আসসালামু আলাইকুম। খেলা জমে উঠেছে অত্যন্ত দক্ষতার সাথে সুনিপুণভাবে আটঘাট বেঁধে অত্যন্ত দক্ষ হাত, দক্ষ মেধা এবং পরিপূর্ণ সহায়ক অবস্থান তৈরি করেই সুচারুভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ জমজমাট রমরমা খেলা জমে উঠেছে। দর্শক অত্যন্ত উৎসুক, শুধু উৎসুকই নয়, সারা দেশে একটি নীরব উচ্ছ্বাস, নীরব আনন্দের স্রোত, নীরব উল্লাসের উল্লসিত ধ্বনি বয়ে যাচ্ছে। সেটা অন্তরে অন্তরে মানুষের হৃদয়ে যারা এই 15 বছরের নির্যাতনের ভিতরে ছিল, যারা এই 15-16 বছর অত্যন্ত গুমের মতোই নিজেরা গুম হয়ে থেকে জীবনযাপন করেছে, যাদের অত্যাচারে যেসব মানুষের নির্বিচারে হত্যাকাণ্ড, গুম, রাহাজানি, বিভিন্নভাবে হয়রানি করে মানুষকে ভয়ানকভাবে ভয় ভীতির ভিতরে, ত্রাসের ভিতরে রেখে নাগরিক জীবনযাপনের মতো অবস্থার ভিতরে রেখেছিল, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ শক্তিশালী সেই জায়গাটা যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সকল অস্ত্রধারীরা বাংলাদেশের মানুষের বুকের উপরে তাদের পায়ের বুট দিয়ে চেপে ধরে রেখেছিল। একদিকে যেমন বাংলাদেশ গর্ব করে সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনী বাংলাদেশের সবচেয়ে দুর্যোগপূর্ণ অবস্থায়, সবচেয়ে বিপদগ্রস্ত অবস্থায়, বন্যা হোক, ঘূর্ণিঝড় হোক, প্লাবন হোক, মহামারী হোক, বাংলাদেশ সেনাবাহিনী যেমন খুব দ্রুত মানুষের পাশে এসে দাঁড়িয়ে মানুষের হৃদয়কে জয় করে নিয়েছিল, ঠিক তেমনি কতিপয় জেনারেলদের অত্যাচার এদেশের সাধারণ জীবনযাপনে যে ব্যাহত হচ্ছিল, নাগরিক জীবন যে বিঘ্নিত হচ্ছিল, তার বিরুদ্ধে যে বর্তমান সরকার যে পদক্ষেপটি নিয়েছে, এতে আমি তন্ন তন্ন করে একেবারে তৃণমূল বলতে ভিখারি থেকে শুরু করে একজন রিক্সা চালক, ইজি বাইক চালক, মুদি ব্যাপারী, রাস্তার পাশে বসে যারা মাছ বিক্রি করে, পান বিক্রি করে, তরিতরকারি বিক্রি করে থেকে শুরু করে আমি অনেক উচ্চ পর্যন্ত, সরকারের হায়েস্ট উচ্চ পর্যন্ত আমি যোগাযোগ করেছি, কথা বলেছি, সবাই পজিটিভলি নিয়েছে বিষয়টিকে। এখন অনেকে ভয় ভীতিতে আছে, সেনাবাহিনীর ভিতরে 4 ভাগ 5 ভাগ অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে, ওয়াকারের বিরুদ্ধে কেউ কথা বলছে, ওয়াকারের পক্ষে কেউ কথা বলছে। এগুলো কিচ্ছু না, এগুলো শুধু ধোঁয়াশা, জাস্ট ধোঁয়াশা। ওয়াকার সেনাপ্রধান, এটা রুলিং চিরচারিত একটি পদ, চিরস্থায়ী কারোর জন্য নয়। তিনি যদিও এর পূর্বে এই পদটিকে অপমানিত করেছেন, এই পদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন যে কারণেই হোক না কেন, এবং তার অধীনস্থরা যারা সেনাবাহিনীর আইনের বাইরে গিয়ে রাষ্ট্রের হয়ে সরকারের মদতদাতা ছিলেন, হয়তো তিনি উস্কানি দেননি, কিন্তু তার কমান্ডে থেকে, তার কমান্ডের বাইরে আননেসেসারিভাবে তারা যেসব ডিউটি করে গেছেন, এগুলোর দায় দায়িত্ব তার ঘাড়ে পৌঁছাবে। কিন্তু তিনি এখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে এইটাই যে তিনি সেনাপ্রধান, এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে স্পেশাল ট্রাইব্যুনালই বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই বলেন, কোর্ট বলেন, যাই বলেন না কেন, সেখানে যারা অপরাধে দণ্ডিত হয়েছেন, তিনি প্রকৃতপক্ষে সেনাপ্রধানের দায়িত্ব পালন করতে গেলে তাদেরকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করে আইনের হাতে, রাষ্ট্রীয় আইনের হাতে সোপর্দ করে দেওয়া, এটাই হবে তার প্রধান কাজ। কিন্তু আমি ভিডিওর যেটা করছি সেটা এর বাইরে সম্পূর্ণ আমি বলেছি খেলা জমে উঠেছে এই মুহূর্তে। এই যে খেলা জমে উঠেছে, এই খেলা কিন্তু একটা দলের সাথেই খেলা জমে উঠেছে, অর্থাৎ শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের এগেনস্ট এবং আওয়ামী লীগের সহায়ক ভূমিকায় যারা ছিল তাদেরকে নিয়ে খেলা চলছে। কিন্তু খুব দ্রুত আরও একটি খেলা জমে উঠবে। খেলাটা কি? খেলাটা হচ্ছে, আপনারা জানেন আওয়ামী লীগের শেষের দিকে এসে একটা আইন
সরকার তৈরি করেছিল যে যারা সুইসাইড করছে বা আত্মহত্যা করছে, এই আত্মহত্যা করার পিছনে কারা প্রচলিত করে, মানে উদ্বুদ্ধ করে, এই প্ররোচিত করারও একটি অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছিল। উদ্বুদ্ধ করার যারা পিছনে কাজ করে তাদেরকেও অপরাধী হিসাবে চিহ্নিত করা হচ্ছিল। এখন যেটি খেলা হবে, কোর্ট বদল হবে, এখন খেলা হবে বিএনপির মাঠে। আওয়ামী লীগের মাঠের খেলা চলছে, চলমান, ধাপমান, এবার খেলা হবে বিএনপির কোর্টে। বিএনপির কোর্টের খেলাটা কি আমি পুরাপুরি বলছি না, কিন্তু ইঙ্গিত দিয়ে রাখছি, যারা বোঝার বুঝে নেবেন। বিএনপির কোর্টে খেলাটা হবে এই ভেবে যে, এই জন্যই যে বিএনপির নাকি ৮৬,০০০ মামলা হয়েছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে। এই ৮৬,০০০ মামলা করেছে বাংলাদেশ পুলিশ। কিসের জন্য? তারা যে কোনো প্রোগ্রাম দিলেই, মিছিল, মিটিং, হরতাল, যে কোনো, তাদের এমনকি ম্যাডাম খালেদা জিয়া বের হলেও সেই মিছিলের উপরে আতর্কিত কেউ হামলা করত, ভাঙচুর করত, এবং এটা বিএনপিকে কেসে ফেলা হতো। এখন কথা হলো, তাদের জামিন দেওয়া হোক, যাই হোক, কেস যেটা হয়েছিল, যার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়রানি হয়েছে, একজন ব্যক্তি তো তার পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ব্যক্তি জীবনে, নাগরিক জীবনে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা তদন্ত করে যদি রাষ্ট্রপক্ষের কোনো লোক এর জন্য দায়ী হয়, তাদেরকে যেমন ক্ষতিপূরণ দিতে হবে, ঠিক তেমনি আরেকটি ক্ষতিপূরণের জায়গা, অর্থাৎ কেস উল্টে যাবার মতোই জায়গা তৈরি হতে যাবে। তারা কারা? বিএনপির সর্বোচ্চ নেতা, যারা আওয়ামী লীগের লেসপেন্সার, ভারতের লেসপেন্সার, দালালি করেছে, আওয়ামী লীগের দালালি করেছে, এবং তারা প্রোগ্রামের ডাক দিয়ে, বিভিন্ন হরতালের ডাক দিয়ে সরকারের বিরুদ্ধে যে কোনো প্রোগ্রামের ডাক দিয়ে তারা বের হননি, কিন্তু কর্মীদেরকে রাস্তায় এনে, রাস্তায় আওয়ামী লীগেরদের দিয়ে, পুলিশকে দিয়ে বিভিন্নভাবে এই কর্মীদের মামলায় যে যারা ফেলেছে, যারা প্ররোচিত করেছিল এই বিএনপির এসব সাধারণ কর্মীদেরকে রাস্তায় নামতে, অথচ তারা নামেনি, এবং রাস্তায় নেমে এরা যে মামলার শিকার হয়েছে, এই প্ররোচিত করার জন্য বিএনপির ঊর্ধ্বতন একটি গোষ্ঠীকে দায়ী করা হবে, এবং তাদেরকে এই প্ররোচিত করার মামলায় আসামি করা হবে, দণ্ডায়মান করা হবে কাঠগড়ায়, এবং তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসবে খুব শীঘ্রই, খুব ইলেকশনের আগেই এটা দৃশ্যমান হয়ে উঠবে। আপনারা দেখবেন বিএনপির অনেক নেতাই, ডিসপেন্সারি তো সরাসরি প্রকাশ করে আইনের আওতায় আনা যাবে না, যেহেতু আলাদা দল করে, তারা আলাদা নীতি আদর্শকে বহন করে, কিন্তু বিএনপিতে যে আওয়ামী লীগের দালালি করে বিএনপিকে এক ধরনের চাপে ফেলেছিল, আওয়ামী লীগের থেকে বেশি তারা উচ্ছ্বসিত ছিল বিএনপিকে নিয়ে তাদের খেলা, অর্থাৎ আয়ের পথগুলো তৈরি করার। বিএনপির যারা ব্যবসায়িক সম্প্রদায় ছিল, যারা পারিবারিকভাবে স্বাবলম্বী ছিল, কিছুটা হলেও কোনোভাবে অর্থশালী ছিল, এদেরকে বিভিন্ন মামলা হামলার ভিতরে ফেলে বিএনপির কতিপয় এক শ্রেণীর মধ্যস্থতাকারী দালালেরা কেসে ফেলে, এরাই পুলিশের মাধ্যমে টাকা নিয়ে আওয়ামী লীগ নেতাদের দিয়েছে, নিজেরা খাইয়েছে, এবং মাঝখান দিয়ে নিরীহ কর্মী, সমর্থক, তৃতীয় চতুর্থ শ্রেণীর নেতাকর্মীরা হাজার হাজার মামলা কাঁধে নিয়ে, ফেরারি হয়ে, হুলিয়া কাঁধে নিয়ে দেশান্তরিত হয়েছেন। রাতের পর রাত পথে ঘাটে জীবনযাপন করেছেন, পরিবার পরিজন ফেলে রেখে গেছেন, এমনকি তাদের অনুপস্থিতিতে এই আওয়ামী লীগের, তৎকালীন আওয়ামী লীগ পুলিশ তাদের পরিবারকে অনেকভাবে নির্যাতন করেছেন, তাদের স্ত্রীদের শ্লীলতাহানি করেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লুটের মতো ঘটনাও ঘটিয়েছে। এর পিছনে বিএনপির বড় একটি অংশ দায়ী ছিল এইসব ঘটনাগুলো ঘটানোর মতো মক্ষম ক্ষণ তৈরি করে দেওয়া, সুবিধা মতো ক্ষেত্র তৈরি করে দেওয়ার পিছনে। এখন এদেরকে চিহ্নিত করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
মুখোমুখি করা হবে এই জন্যই যে আমলিগকে তারা যতটা না বিরোধিতা করেছে ততটা না গোপনে তাদের কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে এমনভাবে ন্যস্ত রেখেছিল যে সম্পূর্ণ শক্তি দিয়ে কোনো ধরনের প্রোগ্রামে যাতে পুরা বিএনপি একত্রিত সমাগম করে সরকারের বিরুদ্ধে অবস্থান না নিতে পারে, অর্থাৎ তাদেরকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে রাখা হয়েছিল। এর ভিতরে বড় ধরনের একটা গ্রুপ দালালি করেছে আমলিগের সাথে থেকে। সেই গ্রুপটার বিরুদ্ধে যেমন ফজলুল্লাহ হতে পারে, রোমানা ব্যারিস্টার রুমিন ফারহানা হইতে পারে, গোলাম মাওলা রনি। এখন গোলাম মাওলা রনি নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করব। বাংলাদেশের সবচেয়ে মোস্ট ক্রিমিনাল একটি ব্যক্তি গোলাম মাওলা রনি। সে বারবার বিভিন্ন এই 15-16 মাসেও বিভিন্নভাবে উস্কানি দিয়ে আসছে মানুষকে। কখনো আমলিগের হয়ে কথা বলেছেন, কখনো বিএনপির হয়ে কথা বলেছেন, কখনো সেনাবাহিনীর পক্ষে উস্কানিমূলক, অর্থাৎ তার প্রত্যেকটা কথায় একটা উস্কানি থাকে, একটা খুসা থাকে, সুস্থ ঢুকানো থাকে। এই ধরনের লোকজন বিএনপিতেও ছিল এবং এখনও আছে তথাকথিত। বিশেষ করে একবারে প্রধান একজন আছেন যিনি গয়েশ্বর রায়, তার নামই হয়ে গেছিল ঈদের পরে আন্দোলন। এই যে ঈদের পরে আন্দোলনের ডাক দিয়ে তারা থাকে নাই। ম্যাডাম খালেদা জিয়া প্রকাশ্যে বলেছেন, আমি যখন রাস্তায় থাকতে বলেছিলাম তখন তারা থাকে নাই। 13 সালের হেফাজতের যে সমাবেশে বিএনপিতে যাদেরকে যাওয়ার কথা ছিল কর্মীরা গিয়েছিলেন, কিন্তু নেতারা আসেননি। কেন আসেননি এর জবাবদিহিতা করতে হবে কঠিনভাবে। এটার প্রকৃতপক্ষে একমাত্র জিয়ার আদর্শের সৈনিক যারা, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শের সৈনিক যারা, যারা প্রকৃতপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ নিয়ে এখনও বিএনপিকে ধরে রেখেছেন, এদের বাদে যারা দালালি করেছেন, সরকারের থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্যকে অটুট রেখেছেন, মজবুত রেখেছেন, অর্থশালীকে নিজেরা পেট মোটা করেছেন, শরীর স্বাস্থ্য ভালো করেছেন, তারাই এই প্ররোচিত করার মামলার আসামি হবেন। বিএনপিকে বিভিন্ন অপরাধে জড়িয়ে তাদেরকে দুর্বল নাজুক করে রাখার জন্য যারা উদ্বুদ্ধ করেছিলেন, বিএনপি সেজে বিএনপির কর্মীদেরকে আন্দোলনে ডেকে নিজেরা জাস্ট মাঝপথে এসে ছেড়ে চলে গেছেন। আর ঠিক ওই সময়গুলোতেই পুলিশ এবং আওয়ামী লীগরা এই বিএনপির লোকদের নামে মামলাগুলো করে গেছে। এটা তদন্ত চলতেছে গোপনে, খুব অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত সঠিক তথ্য সংগ্রহ চলছে। এবং দেখবেন এটা ইউনূস সরকার করে যাবে। অর্থাৎ কেন করবে, এর পিছনে বড় কারণই হচ্ছে আমলিগ যে সংস্কারের বিরোধিতা করেছে, আমলিগ যে বিএনপি পুনর্বাসনের চেষ্টা করেছে, আমলিগ যে বিএনপির বিরুদ্ধে সরকার যতগুলো পদক্ষেপ নিয়েছে তার বিরোধিতা করেছে। তার মানে এরা এখন নিজেদেরকে এমনভাবে চিহ্নিত করে ফেলেছে, যে এমনভাবে দাগি করে ফেলেছেন, যে এমনভাবে নিজেদের শরীরে পাখরা অবস্থান, দাগ, বড় বড় দাগ তৈরি করে ফেলেছে জামার শার্টের মতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার গায়ে রং মেখে ফেলেছেন। যে এরা বিএনপি নামের আরও একটি আওয়ামী লীগ সম্প্রদায়, এরা বিএনপি নামে আরেকটি আওয়ামী লীগের সেন্টিগ্রেট রাজনৈতিক দল মাত্র। আদর্শগত দিক দিয়ে এরা আলাদা কোনো সংগঠন নয়। অতএব এদেরকে বাংলাদেশি আদর্শিক রাজনীতি করতে হলে এদের ভিতর থেকেও আদর্শিক নেতাই থাকতে হবে। লিসেন্সারি নেতা, দালালগিরির নেতা, নিজের স্বার্থ সংরক্ষণকারী নেতা, নিজেদের ব্যবসা বাণিজ্যকে তৈরি করে ক্ষমতাশালী হয়ে আরও সম্পদ পাচার, আরও সম্পদশালী হওয়ার মতো লোভী নেতা বাংলাদেশের মানুষের ভাব আবেগের বাইরে গিয়ে, মানবতার বাইরে গিয়ে বিএনপিতে যেসব নেতা আছে তাদের বিরুদ্ধে অচিরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে এবং তারাও রাজনীতি থেকে এই আইনের মাধ্যমেই অপসারিত হবে। যার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। আসসালামু আলাইকুম।